আচ্ছা, আজকে আমরা নিত্য সমাস দিয়ে শুরু করলাম। আচ্ছা, যারা যারা বুঝতে পেরেছো নিত্য সমাসের সংজ্ঞাটা আমাকে বলো তো, কি বুঝলা? নিত্য সমাস তোমরা কিভাবে বুঝবা? স্যার অন্তর স্যার অন্তর থাকলে আমরা বুঝবো নিত্য সমাস। সমাসবদ্ধ আর শব্দে এক বাক্য সমাসবদ্ধ পদে অন্তর কথা থাকবে। হ্যাঁ, আর ব্যাস বাক্য কিভাবে তৈরি আর করবো? ব্যাস বাক্য শুরু হবে অন্য দিয়ে এবং অন্তরের পূর্বে শব্দটা যোগ করতে হবে হ্যাঁ, পরে। আচ্ছা। অর্থাৎ আমরা আজকে নিত্য সমাস করলাম, এটা আমরা বুঝতে পারবো হচ্ছে শব্দের মধ্যে অন্তর শব্দটা থাকবে, যদি থাকে তো আমরা ধরে নিব এটা নিত্য সমাসের উদাহরণ। ব্যাস বাক্য তৈরি করব, প্রথমে অন্য যোগ করব, এরপরে অন্তর ছাড়া মূল শব্দের যে বাকি অংশ থাকে, অর্থাৎ আগের অংশ থাকে অন্তরে, সেটুকু বসাতে হবে। যেমন দেশান্তর অন্য দেশ, গ্রামান্তর অন্য গ্রাম, মতান্তর অন্য মত, ভাষান্তর অন্য ভাষা, কালান্তর অন্য কাল, গৃহান্তর অন্য গৃহ, স্থানান্তর অন্য স্থান, যুগান্তর অন্য যোগ, বাক্যান্তর অন্য বাক্য, দ্বীপান্তর অন্য দ্বীপ, রূপান্তর হচ্ছে অন্য রূপ। এইবার নিচে দেখো আরো একটা উদাহরণ, সমাসের উদাহরণ আছে, প্রাদি সমাস। প্রাদি সমাস কাকে বলে? যেমন প্র, পরি, প্রতি, অনু প্রভৃতি অব্যয়ের সঙ্গে যদি কৃৎ প্রত্যয় সাধিত বিশেষ্যের সমাস হয়, তাহলে সেটাকে আমরা প্রাদি সমাস। সহজে বুঝতে চাইলে কি হবে? অর্থাৎ কোন শব্দের প্রথমে তুমি যদি প্র দেখো বা অনু দেখো বা পরি দেখো, এগুলো যদি পাও এবং তারপরে যদি তুমি একটা কাজ করা বোঝায় বা ক্রিয়া বোঝায় এরকম পাও, তাহলে বুঝবা সেটা প্রাদি সমাস। যেমন দেখো প্রভাত, প্রথমে প্র আছে, এই প্র মানে হলো প্রকৃষ্ট রূপে ভাত। প্রগতি কি? প্র মানে প্রকৃষ্ট রূপে পরে গতি। প্রবচন প্রকৃষ্ট রূপে বচন। অনুতাপ, অনুতে বা পশ্চাতে যে তাপ। পরিভ্রমণ, পরি মানে চতুর্দিকে যে ভ্রমণ। এখানে প্রথমে প্র, পরি, প্রতি, অনু পেলাম এবং এখানে কৃৎ প্রত্যয় সাধিত বিশেষ্যের সমাস। এই কয়েকটাও লিখে পেলাম। স্যার লিখছি। ফয়সাল লেখা হলে বলুন। জি স্যার, লেখা হয়েছে। গতদিন আমরা তৎপুরুষ সমাসের একটা শ্রেণীবিভাগ বাদ দেখেছিলাম। তো আমরা নয় ও তৎপুরুষ ওই দিন পড়ি নাই, তা শেষ করেছিলাম উপপদ তৎপুরুষ দ্বারা। উপপদ তৎপুরুষের সংজ্ঞাটা মনে আছে? অর্থাৎ যেই তৎপুরুষ সমাসের ব্যাস বাক্যে কি থাকবে? ক্রিয়া থাকবে। আমরা পড়ি নাই হচ্ছে নয় ও তৎপুরুষ। স্যার পড়ছি। নয় ও তৎপুরুষ পড়ি। ও নয় বহু বিপরাইছিলেন। হ্যাঁ, নয় ও তৎপুরুষটা পড়ি নাই, ওই দিন বাদ করেছিল বোধহয়। নয় তৎপুরুষটা জি বাদ রয়েছে। হ্যাঁ, এখানে দেখো নয় ও তৎপুরুষ, তাহলে
যে তৎপুরুষ সমাসের প্রথমে নেতিবাচক শব্দাংশ থাকবে, তাহলে সেই তৎপুরুষ সমাসকে আমরা কি বলবো? নয় তৎপুরুষ। সংজ্ঞাটা লিখো। স্যার আবার বলেন। যে তৎপুরুষ সমাসের প্রথমে নেতিবাচক শব্দাংশ থাকবে, যেমন নয়, নেই, নাই, নহে, এরকম যদি থাকে, তাহলে সেগুলোকে আমরা বলবো নয় তৎপুরুষ। স্যার আবার বলেন। যে তৎপুরুষ সমাসের প্রথমে নেতিবাচক নয়, নেই, নাই, নহে, এই শব্দগুলো থাকবে, এটাকে আমরা বলবো নয় তৎপুরুষ। উদাহরণ খেয়াল করো, যেমন দেখো অনাচার, ব্যাস বাক্য করলে কি দাঁড়ায়? ন আচার বা নাই যার আচার বা নেতিবাচক যার আচার। তাহলে প্রথমেই দেখো নেতিবাচক শব্দ পাইছি। আবার দেখো অনাহুত, নয় আহুত, নেতিবাচক শব্দ পাইলাম। অনাশ্রিত, নয় আশ্রিত, নেতিবাচক শব্দ পেলাম। অমানুষ, নয় মানুষ। অকাল, নয় কাল। অক্ষত, নয় ক্ষত। অকাতর, নয় কাতর। অনতি বৃহৎ, নয় অতি বৃহৎ। অপর্যাপ্ত, তাহলে নয় পর্যাপ্ত, অনেক, নয় এক। অনিবার্য, নয় নিবার্য। অবিশ্বাস্য, নয় বিশ্বাস্য। প্রত্যেকটা প্রথমে আমরা দেখো নেতিবাচক শব্দগুলো পেলাম, এবং এগুলো তৎপুরুষ সমাস, তার জন্য এগুলোকে বলা হচ্ছে নয় তৎপুরুষ। এবার লিখো। স্যার লিখছি। স্যার লিখছি। এবার দেখো আরেকটা সমাসের নাম পেলাম, এরপরে হচ্ছে অলুক তৎ। অলুক তৎ, অলুক সমাস আমরা আগেই পড়েছি। অলুক সমাসের সংজ্ঞা মনে আছে কারো? অলুক সমাস কাকে বলে কারো কি মনে আছে? অলুক দ্বন্দ্ব করেছিলাম। স্যার এটা পড়েন নাই তো। দ্বন্দ্ব সময় বলেছিলাম। আচ্ছা যাও আবার বলি। স্যার অলুক দ্বন্দ্ব করা হয়েছিল। এইটা পড়ো। আচ্ছা ঠিক আছে, অলুক মানে হইলো যেখানে এ বিভক্তি লোপ পায় না, অর্থাৎ এ বিভক্তি লোপ না পেয়ে যদি কোনো তৎপুরুষ সমাস নিষ্পন্ন হয়, তাহলে তাকে আমরা বলবো অলুক তৎপুরুষ। কি বলবো?
এ বিভক্তি লোপ না পেয়ে যদি তৎপুরুষ সমাস নিষ্পন্ন হয় তাহলে সেটাকে আমরা বলবো অলোপ তৎপুরুষ। অলোপ সমাসের অন্তর্নিহিত মানেই হলো এখানে কোনো বিভক্তি লোপ পেতে পারে না, সেখানে এ বিভক্তি লোপ পায়। যেমন দেখো কলে ছাটা, কলে শব্দের সাথে একটা এ আছে না, যখন এটাকে আমরা ব্যাস বাক্য তৈরি করবো এটা হবে কলে ছাটা। অর্থাৎ কলে ছাটা মূল শব্দ, আবার ব্যাস বাক্য কি করলাম সেই একই, কলে ছাটা। অর্থাৎ এখানে কলের সাথে একার ছিল, ব্যাস বাক্য ঠিক এই কলেই রয়ে গেল। দেখো এখানে কিন্তু ক ছাটা আছে কিন্তু আসলে কলে হবে। হ্যাঁ, আবার একই ভাবে দেখো ঘিয়ে ভাজা, ঘির সাথে একটা একার আছে, ঠিক একইভাবে হবে ঘিয়ে ভাজা। বুঝতে পেরেছো? স্যার কলে ছাটা মানে কি? কলে ছাটা মানে মেশিনে ছাটা। আগে কি ও, করা হইতো, ধান অনেক সময় ঢেকিতে ভাঙা হতো, আবার অনেক সময় যে ধান ভাঙানোর মেশিনে নিয়ে যেত। ধান হুম, ভাঙানোর মেশিনে যদি ধান ভেঙে আনতো সেটাকে বলা হয়তো কলে ছাটা, মেশিনে ছাটা। বুঝছি। মেয়েরা অলোপ সমাস বুঝতে পারছো? জি স্যার। ফয়সাল হ্যান্ড রেজ করেছো, কিছু বলবা? না, এমনি হয়ে গেছে? না স্যার, ভুলে আচ্ছা ভুলে ক্লিক হয়ে গেছে স্যার। আচ্ছা, ঠিক সরি। আছে। তাহলে কলে ছাটা ঘিয়ে ভাজা এই দুটা কেন হলো অলোপ, কি কারণ, কারণটা বলো। তাহলে এর মাধ্যমে আমাদের সমাস শেষ। সমাস থেকে কারো কোনো প্রশ্ন আছে যে কোন অংশটা বুঝি নাই বা কোন অংশটা আরেকবার বুঝাইলে আমাদের জন্য সুবিধা, এরকম যদি থাকে বলো, যদি না থাকে তাহলে আমরা আগাবো অন্যদিকে। সমাস নিয়ে আর কারো কোনো প্রশ্ন? ধরে নিলাম কারো না কোনো প্রশ্ন স্যার। নাই। আচ্ছা, এইবার তাহলে আমরা কোন টপিকটা পড়বো? সবচেয়ে কঠিন যেই টপিক সেটা হচ্ছে উচ্চারণ, সেটা পড়বো। আচ্ছা স্যার। ওকে। তাহলে আমরা উচ্চারণের প্রথমেই সাধারণ নিয়ম পড়ব। সাধারণ নিয়মগুলো শেষ হলে তারপরে কি আমরা বোর্ডের যেই প্রশ্নগুলো বারে বার আসছে সেগুলো পড়ব। এগুলোর সাথে তোমরা অনেকেই কিছুটা পরিচিত আছো, আবার একবার স্মরণ করো। নিশ্চয়ই অনেকেরই কিছুটা পরিচয় থাকলেও মনে নাই কিছু। এগুলো যখন তোমার মাথায় প্রাথমিক নিয়মগুলো থাকবে তখনই কেবল তুমি উচ্চারণের শব্দের উচ্চারণগুলো লিখতে পারবে। যদি এগুলো তোমার মাথায় না থাকে তাহলে তোমার দ্বারা কখনোই উচ্চারণ সম্ভব হবে না। তাহলে প্রথমে কি লিখবা, বাংলা উচ্চারণের সাধারণ নিয়ম। এক নাম্বার নিয়ম কি আছে, কোন শব্দের মাঝে যদি আমরা প্রশ্নই বা দীর্ঘই এই দুইটাই যে কোনো একটা যদি পাই, উচ্চারণ লেখার সময় আমরা দীর্ঘইটা লিখতে পারবো না, লিখবো কি শুধু রস্যই। নাম্বার নিয়ম কি দাঁড়াইলো, কোন শব্দে রস্যইকার বা দীর্ঘইকার যাই থাক না কেন সেই শব্দের উচ্চারণটা লিখতে গেলে আমাদের দীর্ঘইকার লেখা চলবে না, কি লিখতে হবে, শুধুই রস্যইকার। যেমন দেখো অতীত শব্দটার মধ্যে দীর্ঘইকার আছে, কিন্তু আমরা জানি উচ্চারণ লিখতে গেলে কি করতে হবে, এই দীর্ঘইকারটাকে রস্যইকারে রূপান্তর করতে হবে। তার জন্য ত সাথে দীর্ঘইকার যে ছিল উচ্চারণে দেখো রস্যইকার হয়ে গেছে, আবার অটাও হয়ে গেছে উকার। এই অ কেন উকার হইলো
তার প্রশ্ন আমরা সেই প্রশ্নের উত্তর আমরা পরে দিব। আপাতত জাস্ট সিম্পল নিয়মটা শিখলাম কি উচ্চারণে কখনোই দীর্ঘ ইকার হয় না। বোঝা গেছে? লিখেও ফেলবা, বুঝো বা না বুঝো লিখে ফেলবা। একইভাবে স্যার এগুলা বোঝানোর সময় বুঝি, পরে তো স্যার ভুল্লা জায়গা। না না এই যে আহ, কারণ হচ্ছে তুমি বাসায় যে মুখস্থ করো না, শুধু বুঝলে পরে যদি ভুলে যাও বা মনে না থাকে তার মানে একটাই, তুমি এগুলো মুখস্থ করো না। তোমাকে মুখস্থ করতে হবে বাসায়, তখন তাহলে তোমার কাছে থাকবে। 2 নম্বর নিয়মটা কি? শব্দের মধ্যে হ্রস্ব বা দীর্ঘ যে কারি থাকুক না কেন, উচ্চারণ লিখতে গেলে তোমাকে শুধু হ্রস্বকার লিখতে হবে, তুমি চাইলেও দীর্ঘকার লিখতে পারবা না। যেমন প্রথমটাই ছিল রস্যই দীর্ঘই যাই থাক, তুমি উচ্চারণ কি লিখবা? রস্যইকার। ঠিক একইভাবে হ্রস্ব দীর্ঘ যাই থাক না কেন, তুমি উচ্চারণে কেবলই হ্রস্বকার লিখবা, দীর্ঘকার লিখতে পারবা না। যেমন দেখো মূলীভূত শব্দটা ম এর সাথে দীর্ঘকার আছে কিন্তু উচ্চারণ হয়ে গেছে ময়ূরস্যকার। আবার দেখো ল এর সাথে দীর্ঘইকার ছিল, সেই দীর্ঘিকার হয়ে গেছে রস্যইকার। আবার ভ এর সাথে দীর্ঘকার ছিল, ওর এখানে সেটা হয়ে গেছে ভয়রস্য। আবার দেখো উদ্যোগ যে শব্দটা লিখছিলাম আমরা, উদ্যোগে রস্যু আছে, উচ্চারণেও কিন্তু ঠিক রস্যু থাকে, রস্যুই থাকে। 3 নম্বরে দেখো বর্গীয় জ বা অন্তস্থায়ী জ শব্দে যাই থাকুক না কেন, তুমি উচ্চারণে কেবলই বর্গীয় জ লিখবা। কি দাঁড়াইলো? উচ্চারণের ক্ষেত্রে বর্গীয় জ বা অন্তস্থায়ী জ যাই থাকুক না কেন, উচ্চারণে তুমি কেবল বর্গীয় জ ব্যবহার করতে পারবা। একসাথে তিনজন চলে গেছে, ওদের কি কারণ চলে গেল? তাসমিনা আক্তার আছো, তুমি একটু খোঁজ নাও তো, দেখো তো ওদের কারণ চলে গেল নাকি। স্যার হয়তো বা কারেন্ট গেছে গা। আচ্ছা, না আবার সাদিয়া আসছে। তা সাদিয়া তোমরা একই সাথে চলে গিয়েছিলা, কারণ কি কারণ চলে গেছে নাকি? স্যার সিনথির কারেন্ট চলে গেছে, সিনথিয়ার আরেকটা সাদিয়া যে ওর। আচ্ছা আচ্ছা, তাহলে মোটামুটি অনেকের কারেন্ট চলে গেছে, এই তো। এই যে স্যার আসছে আবার আচ্ছা, 2 জন। তার মানে কারেন্ট যায়নি। স্যার নেট অনেক প্রবলেম করতে, স্যার সিনথি আমার মেসেজ দিছে কারেন্ট চলে গেছে সিনথির। আচ্ছা আচ্ছা আচ্ছা, যাই হোক আজকে আমরা যতটুকু পড়তেছি এটা ভিডিও করা হচ্ছে, আমি ইউটিউবে দিয়ে লিঙ্কটাও দিয়ে দিব, যাতে বাকি অংশটুকু আবার ওরা এখান থেকে দেখে নিতে পারে। তাহলে আমরা 3 নাম্বার নিয়মে গিয়ে পাইছি যে অর্থাৎ উচ্চারণে শব্দের মধ্যে বর্গীয় জ অন্তস্থায়ী জ অন্তস্থায়ী জ যাই থাকুক না কেন, উচ্চারণ লিখতে গেলে শুধুই বর্গীয় জ লিখতে হয়। যেমন দেখো যে যজ্ঞ শব্দটা আছে, জ গয় গ, মানে অন্তস্থায়ী জটা উচ্চারণ লিখতে গেলে হয়ে যায় বর্গীয় জ। তো এক একটা নিয়ম আমি যখন বলবো তারপর কিন্তু লিখে ফেলবা, হ্যাঁ? যে উচ্চারণে অন্তস্থ জ হয় না, কেবল বর্গীয় জ হয়। একটা উদাহরণ লিখলা যজ্ঞ থেকে যোগ্য। আবার 4 নম্বর নিয়মে দেখো উচ্চারণে কখনোই মূর্ধন্য হয় না, সরি হ্যাঁ মূর্ধন্য হয় না, কেবল দন্তন্য হয়। তো শব্দের মধ্যে দন্তন্য মূর্ধন্য যাই থাকুক না কেন, যখন তুমি উচ্চারণ লিখবা তখন শুধু দন্তন্য লিখতে পারবা, মূর্ধন্য লিখতে পারবা না। যেমন দেখো ব্রাহ্মণ, ব্রাহ্মণ বানান শেষে দেখো মূর্ধন্য আছে, আমরা যখন উচ্চারণটা লিখলাম ব্রাহ্মণ তখন সেটা হয়ে গেল দন্তন্য।
5 নাম্বার নিয়মটা খুবই গুরুত্বপূর্ণ, এটা মাথায় রাখতেই হবে। এটা কি? দেখো, বাংলা বর্ণমালায় 3টা স আছে। এক হচ্ছে দন্তস্ব, আরেক হচ্ছে তালব্য স, আরেক হচ্ছে মূর্ধন্য স। উচ্চারণ লিখতে গিয়ে আমরা এই মূর্ধন্য স টা ব্যবহার করতেই পারবো না। তাহলে উচ্চারণে মূর্ধন্য স বাদ গেল। এরপরে থাকলো তাহলে আরো 2টা স, একটা তালব্য স, একটা দন্তস্ব, অর্থাৎ এই 2টা উচ্চারণে লেখা যায়। এখন দেখবা পরীক্ষায় যে শব্দটা তোমাকে লিখতে দিল, সেই শব্দের সাথে যদি এই দেখো র, ত, দন্তন্য ল বা থ, তাহলে কি র, ত, ন, ল আর থ, এই 5টা বর্ণ যদি কোনো স্বর সাথে যুক্ত থাকে তাহলে সেই স্বরটা হবে দন্তস্ব। আবার বলি, যে শব্দটা তোমাদের প্রশ্নে দেয়া থাকবে উচ্চারণ লেখার জন্য, সেই শব্দের কোন স্বর সাথে যদি তুমি দেখো যে র, ত, দন্তন্য, ল, থ, এই 5টা বর্ণে যে কোনো একটা যদি যুক্ত থাকে, তাহলে যে স্বর সাথে এই 5টা বর্ণে যে কোনো একটা যুক্ত হইলো সেই স্বরটার উচ্চারণ লিখতে হবে দন্তস্ব। আর যত স আছে সব হয়ে যাবে তালব্য স। যেমন দেখো প্রশ্ন শব্দটা লিখে আছে না, প্রশ্ন, এখানে তালব্য স এর সাথে দেখো দন্ত ন আছে না, আছে। অর্থাৎ আমরা বলছিলাম কোন স্বর সাথে যদি এই 5টা বর্ণে যে কোনো একটা থাকে তাহলে সেই স্বরটার উচ্চারণ হবে কি দন্তস্ব। তাহলে দেখো উচ্চারণে তার জন্য হয়ে গেছে প্রশ্ন, আগের তালব্য স হয়ে গেছিল দন্তস্ব। তেমন একইভাবে দেখো শ্রম, তালব্য স এর সাথে র, র ফলা মানেই কিন্তু র। তার মানে এই যে শ্রম শব্দের আগে যেই তালব্য স, এটার উচ্চারণ লিখতে গেলে তোমাকে দন্ত স দিয়ে লিখতে হবে। আবার দেখো স্বাগত, এই স্বর নিচে কিন্তু ব আছে। ওই যে রতন, লথের যে 5টা বর্ণ তার একটাও নাই, তার জন্য এই স্বর উচ্চারণ তালব্য স্বর। কিন্তু সৃজনের দন্তস্বর সাথে দেখো রিকার আছে, এই দন্তস্বর রিকার হইল র, তার মানে এই দন্তস্বর উচ্চারণ তখন দন্তস্বই হবে। শুষ্ক, এই তালব্য স্বর সাথে দেখো ওই 5টা বর্ণের কোনোটা নাই, তার জন্য এইটার উচ্চারণও তালব্য স্বই হবে। যদি বুঝে থাকো তাহলে বলো তো, সাদা শব্দটা যদি আমি বলি, এই সাদার উচ্চারণ লিখতে গেলে আমরা তালব্য স দিব নাকি দন্তস্ব দিব? তালিবাস্য। হ্যাঁ, কারণ কি ব্যাখ্যা করো। স্যার এখানে তো স্যার কোনো বর্ণযুক্ত নাই। হ্যাঁ, অর্থাৎ কোনো বর্ণযুক্ত নাই বলে ওটা দন্তস্ব থাকলেও তালব্য স হয়ে যাবে। তো আমরা যদি বলি শ্রমিক, এই তালব্য স উচ্চারণ কি হবে? উচ্চারণে কোন বর্ণ হবে শ্রমিকের? স্যার দন্তাস্য হবে স্যার। দন্তাস্য হবে। কেন? স্যার দন্তাস্য, কারণ কেন? স্যার স্যার তালব্য স রফলা আছে। লাগে স্যার, র বয়সলা যুক্ত রফলা আছে। আছে। হ্যাঁ, আচ্ছা, তাহলে মোটামুটি তো বোঝা গেল ঠিক না, যে কোথায় দন্তস্ব লিখবো কোথায় জি। তালব্য স লিখবো। তারপরে দেখো 6 নম্বর নিয়মটা আরো বেশি গুরুত্বপূর্ণ, কারণ এই একটা হসন্ত না দিলেও শব্দের উচ্চারণে তোমাকে শূন্য দিতে। 6 নম্বর নিয়মটা কি দাঁড়াইলো? প্রত্যেকটা শব্দকে আমরা যে ভিন্ন ভিন্ন ভাগে ভাগ করি, এই প্রত্যেকটা অংশকে বলে সিলেবাল। এই প্রত্যেকটা সিলেবালের শেষে যদি তুমি ব্যঞ্জন বর্ণ পাও তাহলে একটা করে হসন্ত দিতে হবে। আর যদি ওই সিলেবালের শেষে তুমি স্বরবর্ণ পাও তাহলে আর হসন্ত দেওয়ার দরকার নাই। কি শিখলাম? একটা শব্দকে আমরা যেই কয় ভাগে ভাগ করে উচ্চারণ করি প্রত্যেকটাকে সিলেবাল বলে। সেই সিলেবালের শেষে যদি ব্যঞ্জন থাকে তাহলে হর্ষিত দিতে হয়, আর যদি না থাকে তাহলে হর্ষন্ত হর্ষচিহ্ন দিতে হয় না। যেমন অধ্যক্ষ, অনেকবার পরীক্ষায় আসছে,
অধ্যক্ষকে আমরা উচ্চারণ করি অধ্যক্ষ, অধ্যক্ষ। তাহলে 3 বার উচ্চারণ করছি। প্রথম উচ্চারণের সিলেবালটা কি? ওদ, ওদ। তাহলে ও আর দ, তাহলে দটা কি? যে ও যে একটা অংশ, এই উদ অংশটার শেষে কি আছে? দ আছে না? দ একটা ব্যঞ্জন বর্ণ, তার জন্য ওদের দর শেষে একটা হর্ষন্ত দিতে হয়। আবার কি আছে? ধোক, পরেরটা ধোক একটা সিলেবাল, এই ধোক সিলেবালের শেষেও আছে ক, ক একটা ব্যঞ্জন বর্ণ, তার জন্য ধোকের শেষেও একটা হর্ষ দিলাম। শেষ সিলেবাল হলো খো, হয় উকার। হয় উকারের শেষে কিন্তু ব্যঞ্জন নাই, আছে কি? উকার মানে কি? স্বরবর্ণ, ঠিক না? তার জন্য এই খো শেষে আর হর্ষ চিহ্ন দিতে হচ্ছে না। বুঝছো কিনা দেখো। যদি না বুঝে থাকে প্রশ্ন করো স্যার আমাকে। আবার বলেন জি স্যার। একটু। আচ্ছা, তো প্রত্যেকটা শব্দকে আমরা যে কয় ভাগে ভাগ করি